কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 10 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গেল এবং সেখানে গিয়ে সরাসরি এই যে রাজ্য জুড়ে প্রায় 40 জনের মৃত্যু হয়েছে তার জন্য জ্ঞানেশ কুমারের হাতে রক্ত লেগে আছে বলে তাকেই দায়ী করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে এখনো পর্যন্ত যে এসআইআর প্রক্রিয়ার কাজ চলছে সেই প্রক্রিয়া সামনের সপ্তাহেই শেষ হয়ে যাচ্ছে। আজকে শুক্রবার, সামনের বৃহস্পতিবার এই কাজ শেষ হবে এবং আজকেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিজিটাইজেশনের যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া প্রায় 87% শেষ এবং যে বাতিল হয়ে যাওয়া বা বাদ পড়া নামের যে সংখ্যা সেটা কিন্তু খুব বড় এখনো পর্যন্ত মনে হচ্ছে না, কারণ নির্বাচন কমিশন সূত্রে গত মঙ্গলবার যে তথ্য ছিল সেটা ছিল 14 লক্ষ এবং আগামী কয়েকদিনে যে হারে এই বাদ পড়ার প্রক্রিয়া হচ্ছে তাতে অন্তত 30 লক্ষের কাছাকাছি নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। সেক্ষেত্রে বিজেপি কিভাবে 1 কোটি নাম বাদ যাওয়ার কথা বলেছিল সেই বিষয়টি নিয়ে জল্পনা তুঙ্গে। আজ বিজেপির প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে নির্বাচন কমিশন, এমন অভিযোগও জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই সব কিছু নিয়ে আলোচনা করব বাংলা বলছেন মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। রয়েছেন সজল ঘোষ, রাজ্য বিজেপির মুখপাত্র সজল ঘোষ, রয়েছেন অধ্যাপক তনভীর আরশাদ, রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী এবং আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কৌশিক বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। একদম প্রথমেই জানিয়ে রাখি দর্শকদের যে এসআইআর সংক্রান্ত 5টি প্রশ্ন নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের 10 জন সাংসদ। এসআইআর নিয়ে কি সমস্যা হচ্ছে তা তুলে ধরেন তারা, তবে কোনো প্রশ্নের সদুত্তর মেলেনি বলেই দাবি করেছেন ডেরেক শতাব্দী থেকে মহুয়ারা। কমিশনের হাতে রক্ত লেগে আছে বলেও তোপ দেখেছেন তারা। রাজ্য বিজেপির দাবি, ভয়ের পরিবেশ তৈরি করতেই এই পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস। এসআইআর নিয়ে রাজ্য কমিশন সংঘাতের মধ্যেই এবার দিল্লির দরবারে টিএমসি প্রতিনিধি দল। লোকসভার 5 ও রাজ্যসভার 5 মোট 10 সাংসদ এদিন হাজির ছিলেন কমিশনের অফিসে। সেখানে তাদের সঙ্গে 2 ঘন্টা বৈঠক হয় মুখ্য নির্বাচন কমিশনারের। প্রায় 40 মিনিট ধরে নিজেদের বক্তব্য পেশ করে তৃণমূল, পাল্টা 1 ঘন্টা নন স্টপ উত্তর দেয় নির্বাচন কমিশন। যে 5টি প্রশ্ন তৃণমূল তুলে ধরে সেগুলি হলো, বাঙালিদের তাড়ানোই কি উদ্দেশ্য? বাকি সীমান্ত রাজ্যে কেন এসআইআর হচ্ছে না? যাদের ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত তারা যোগ্য ভোটার না হলে সরকার, সাংসদ বা বিধায়করাও কি বৈধ? এসআইআর এর ফলে 40 জনের মৃত্যু, দায় নেবে কমিশন? মৃতদের পরিবারের পাশে দাঁড়াবে? নেটে সমস্যায় আপলোডে দেরি, সমস্যায় বিএলওরা, দায় নেবে কমিশন? এসআইআর নিয়ে তৃণমূলের আগের অভিযোগগুলিতে কেন গুরুত্ব দেয়নি কমিশন? নির্বাচন কমিশনকে কি নিয়ন্ত্রণ করছে বিজেপি? এই যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে সেটা কি শুধু ভুয়ো ভোটার বাদ দেওয়ার জন্যে, নাকি অনুপ্রবেশকারী তাদেরকে বাদ দেওয়ার জন্য? তাই হয় তাহলে শুধু বাঙালিদের ওপর বেছে বেছে ভাবনাগুলো পুট করা হচ্ছে কেন? The chief election commissioner, this list of 39, the chief election commissioner looked surprised, as if he was opening a card for the first time. That's one. And 2 number, আমরা 5টা পরিষ্কার প্রশ্ন জিজ্ঞেস করেছি পরিষ্কার ভাবে। উনি 55 মিনিট উত্তর দিয়েছেন, ঘুরে ঘুরে ঘুরে। আমাদের 5টা প্রশ্ন আমরা একটাও উত্তর পাইনি। তৃণমূলের অভিযোগ, তাদের কোনো প্রশ্নের উত্তরই দেয়নি কমিশন। তবে টিএমসি প্রতিনিধি দলের এই দরবার নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। প্রথমে 10 জনকে জিজ্ঞেস করুন, আপনারা এবং আপনার পরিবারের লোকেরা কি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন না করেননি? নাকি আপনারা নিজে ফর্ম ফিল আপ করে, ঠিক যেরকম মুখ্যমন্ত্রী এবং তার পরিবারের লোকজন করেছে, ফর্ম ফিল আপ করে অন্য লোককে ভরকাচ্ছেন যে এসআইআর ফর্ম ফিল আপ করবেন না? তো আপনারা ফর্ম ফিল আপ করছেন, আবার এসআইআর এর বিরোধিতা করছেন। এর আগে তো সুপ্রিম কোর্টে গেছিলেন, কপিল সিব্বলের মতো নামি দামি ভারী উকিল লাগিয়েছিলেন, তারপরে তো সুপ্রিম কোর্ট থেকে হেরে ফিরেছেন। তো আপনারা নিজেদের স্ট্যান্ডটা তো ক্লিয়ার করুন, কি করতে চাইছেন। একদারে বলছেন আমি জলে নামবো, আমার বেনি ভিজবে না, আমার যেমন বেনি তেমন রবে। তো এটা তো চলতে পারে না। তৃণমূলের দাবি, কমিশন জানিয়েছে তারা নিরপেক্ষভাবেই সব কাজ করছে।
তবে এই নিরপেক্ষতা নিয়েই কমিশন থেকে বিজেপিকে বিততে চেয়েছে বিরোধীরা। বাংলায় স্বচ্ছ ভোটার তালিকা তৈরির দাবিতে দুদিন আগেই কমিশনে গিয়েছিলেন বিজেপির প্রতিনিধিরা। এসআইআর এর কাজ যাতে নির্বিঘ্নে মেটে তার জন্য সওয়াল করেছিলেন তারা। বিএলও থেকে কমিশনে আধিকারিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তারা। নিরাপত্তা বাড়ানোর জন্য সেদিনই লালবাজারে নির্দেশ দিয়েছিল কমিশন। ফলে ভোটের আগে এসআইআর নির্বিঘ্নে মেটাতে কমিশনের ওপর যে চাপ বাড়ছে তা স্পষ্ট হচ্ছে ক্রমশ। কলকাতা টিভি। এই বিষয়টি নিয়ে যে 5টি প্রশ্ন রেখেছিল তৃণমূল কংগ্রেস, সেই 5টি প্রশ্নের মধ্যে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে গিয়ে বারংবার এই প্রশ্নগুলোর মধ্যে এসেছে বিজেপি নিয়ন্ত্রণ করছে নির্বাচন কমিশনকে, বা এই নির্বাচন কমিশন বিজেপির প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে। আমি আসবো রাজ্য বিজেপির মুখপাত্রের কাছে। ডেরেক ওব্রায়ান বলছেন নির্বাচন কমিশন সদুত্তর দিতে পারেনি। আপনি কমিশনের মুখপাত্র নন, আপনাকে সেই প্রশ্ন করব না। আমার সজলদার কাছে প্রশ্ন যে বিএলএ সংক্রান্ত বিষয়ে বিজেপি যা চেয়েছে তাকে টপ প্রায়োরিটি দেওয়া হয়েছে, অগ্রাধিকার দেওয়া হয়েছে বলেই আজকে যে 5টি প্রশ্নের কথা বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সেখানে দেখলাম। বারংবার আপনাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের এই দাবিকে বিজেপি কিভাবে দেখে? প্রথম কথা হচ্ছে আমি জানি না কোন অগ্রাধিকারের কথা বলছেন। হ্যাঁ, কোন অগ্রাধিকার যেটা আমাদের দেওয়া হয়েছে যেটা আইনসঙ্গত নয় সেটা আমি জানি না। আপনাদের এখানে বারবার আপনারা বলছিলেন যে 1 কোটি ভোট বাদ যাবে, সেটা কিসের ভিত্তিতে বলা হলো? হ্যাঁ, বিরোধী দলনেতা বললেন কি করে, বিজেপির নেতারা বললেন কি করে, আপনিও বলছিলেন, টিভিতেও আপনাদের দেখাচ্ছে। আমি প্রশ্ন করতে চাই যে আপনারা এই সঙ্গে সঙ্গে এই প্রশ্নটার সঙ্গে আপনি ভালো প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন নিয়ে আমি কোনো আপত্তি করছি না, কিন্তু এর সঙ্গে জুড়ে দিন 2005 সালে মমতা ব্যানার্জি 1 কোটি কিসের ভিত্তিতে বলেছেন? ওই যে কাগজগুলো ছুঁড়েছিলেন চরণজিৎ সিং আঠওয়াল, তো কাগজগুলো যে ছুঁড়েছিলেন ওই কাগজগুলো আমি খুঁজছি যে ওতে নিশ্চয়ই লিস্টে থাকবে 1 কোটি ভোটারের। আজকে সেটা পাচ্ছি না, তাই আমি বলতে পারছি না। আবার 2 হচ্ছে এই 2025 সালে 20 বছর বাদে উনি বলেছিলেন 2 কোটি ভোটারের নাম কাটা হচ্ছে। আপনি বলুন না, যদি আমাদের আঁতাত থাকে, আপনারা বলছেন যে তৃণমূল লোকেরা বলছে আঁতাত, আপনারা একদমই বলছেন না তো। আপনারাই যে বারবার, আপনারা না সরি, তৃণমূলের লোকেরা বারবার বলছে যে 2 কোটি লোকের নাম ভোটার কাটা হবে। আবার আপনিই বলছেন যা অবস্থা, যেভাবে চলছে তাতে 30 লাখ লোকের কাটা যাবে কিনা সন্দেহ। তো তাহলে আঁতাতের কোনো প্রশ্ন নেই, তাহলে আঁতাতের কোনো প্রশ্ন নেই। আপনারা আমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে বলতে বলুন যে তৃণমূল কি চায়? এসআইআর চায় না এসআইআর চায়? এসআইআর ফর্মটা নেব, নিয়ে এমনি করে ছবি দেখাবো, তারপর বলবো আমি ফর্মটা ফিল আপ করিনি। কতদিন করবে না মা? করতে তো তোমাকে হবে না, তো ভোটার লিস্টে নাম কাটা যাবে। আমার প্রশ্ন হচ্ছে আপনাদের যে যদি কোনো অভিযোগ থাকে আপনারা করুন, নিশ্চয়ই করুন, এইভাবে মিটিং করুন, মামলা করুন, কোনো আপত্তি নেই, কিন্তু আগে আপনাদের রাজনৈতিক স্ট্যান্ডটা ক্লিয়ার করুন। যে আপনারা প্রথম বললেন, আপনারা মানে মমতাদি প্রথম বললেন যে আমার প্রাণ থাকতে এসআইআর হবে, রাইট বলেছেন, অথচ প্রাণ আছে, এসআইআরও হচ্ছে, দুটোর একটা হওয়া উচিত ছিল। আমি এই বিষয়টা নিয়ে আমি আসবো, যে কথা বিজেপি বলছে শেষ করে ভালো বলতে না সুবিধা হবে। আমি বিএলওদের হাত ভাঙার প্রতিশ্রুতি দিচ্ছি, বিএলওদের 18,000 টাকা সেটা এখনো দিইনি, অথচ বিএলও অধিকার রক্ষা কমিটি খুলে দিয়েছি। আমি বিএলএ 2 দিচ্ছি, অথচ আমি বিরোধিতা করছি। আমি ভার্চুয়াল মিটিং করে বলছি 100% ফর্ম চাই, অথচ আমি বিরোধিতা করছি। এই যে স্ট্যান্ডটা কি, এটাই তো বোঝা যাচ্ছে। স্ট্যান্ডটা নিয়ে আসবো ডক্টর কৌশিক বিশ্বাস, তৃণমূল কংগ্রেস মুখপাত্রের কাছে, যেটা প্রথম থেকেই আমরা দেখেছিলাম যে কথা বিজেপির মুখপাত্র বললেন। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যখন বলছেন যে আমরা এসআইআর এর বিরোধিতা করছি, তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর এর জন্য সহযোগিতা ক্যাম্প খোলা হয়েছে বিভিন্ন জায়গায়। এটার এই ব্যাখ্যাটা যদি দেন যে এটা ঠিক কেন? দেখুন, প্রথমেই একটা কথা খুব পরিষ্কারভাবে বলি, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে পদ্ধতিতে পশ্চিমবঙ্গে এসআইআরটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে সেই পদ্ধতিটার আমরা বিরোধিতা করছি। এসআইআরের জন্য বাংলার ভোট রক্ষা কেন্দ্র করে আমরা 6,000-এর উপর ভোট রক্ষা কেন্দ্র সারা পশ্চিমবঙ্গ জুড়ে করেছি, এবং সেখানে কিন্তু যে কোনো ভোটার, কেবলমাত্র তৃণমূল ভোটার না, যে কোনো ভোটারই কিন্তু এসআইআর এর নট অনলি দ্যাট, টাইম স্প্যানটা বাড়ানোটা ছিল 1 নম্বর এবং সর্বপ্রথম। 2 নম্বর হচ্ছে আধার কার্ডকে মান্যতা দেওয়া ছিল নাম্বার 2।
3 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা খুব সুস্পষ্ট প্রশ্ন আছে, দুটো 5টা প্রশ্ন আপনারা দেখিয়েছেন, তার মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা করছি। 1 নম্বর হচ্ছে বিহারে এসআইআর সমাপ্ত হয়েছে তো, এইবার নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার দয়া করে উত্তর দিন, বিহারে কতজন অনুপ্রবেশকারী বাংলাদেশি 315 এক্স্যাক্টলি, তার মধ্যে মাত্র 76 জন সংখ্যালঘু ছিল। 2 নম্বর কথা হচ্ছে আপনাদের যদি এটাই উদ্দেশ্য হয় যে আমরা অনুপ্রবেশকারীদেরও চিহ্নিত করব, তাহলে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশ এবং মিয়ানমারের যে 8টি রাজ্যের বর্ডার আছে, সীমানা আছে, সেই 8টি রাজ্যের মধ্যে 7টি রাজ্যে আজকে কেন এসআইআর হচ্ছে না, তার জবাব তো নির্বাচন কমিশনকে দিতে হবে। একটা প্রশ্ন আমি আপনার কাছে রাখবো, একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে কি এই যে আপনারা সময়টা নিয়ে প্রশ্ন তুলেছেন যে তাহলে গতবার 2024-এ যে ইলেকটোরাল রোলটাকে ভেবে একটা লোকসভা নির্বাচন হলো সেটা এইবার কেন মান্যতা দেওয়া হচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে তাহলে তো কোনোদিনই হবে না, মানে তাহলে তো এসআইআর প্রক্রিয়াটাই হবে না। না, সে আমাদের প্রশ্নটা একদম পরিষ্কার এবং স্পেসিফিক। নির্বাচন কমিশন আপনি বলুন 2024-এ যে ইলেকটোরাল রোলের ভিত্তিতে লোকসভা নির্বাচন হয়েছিল সেই ইলেকটোরাল রোলটা ঠিক ছিল না ভুল ছিল, একদম স্ট্রেট। সেই ইলেকটোরাল রোলটা কিন্তু আপডেট করার প্রয়োজন আছে। 2011 একটা আদমশুমারি হয়েছে, মানে 2021-এ হয়নি, সেটা নিয়েই তো আমরা প্রশ্ন তুলছি। সেইখানে প্রত্যেক বছর দুবার করে এখানে আমি নিশ্চিত যে ইলেকটোরাল রোলের সঙ্গে যুক্ত চন্দন দাও বিজেপি মুখপাত্র নিশ্চয়ই, আমরা সকলেই জানি যে বছরে দুবার এমনি ইলেকটোরাল রোল রিভিশন হয়। আমাদের বক্তব্য 2024 সালের ভোটার লিস্টে অনুপ্রবেশকারী মৃত ভুয়ো ভোটার ছিল হ্যাঁ কি না, ইলেকশন কমিশন জবাব দিন। আসবো চন্দন ঘোষ চৌধুরীর কাছে, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র। আজকে তৃণমূল কংগ্রেস যে 5টি প্রশ্ন তুলেছে তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে গিয়ে যে এখানে ভারতীয় জনতা পার্টি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করছে নির্বাচন কমিশনকে। বিজেপি কোনো একটা বক্তব্য রাখলে সেটা এই বাংলা সহায়ক কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর সংক্রান্ত হোক বা বিএলএ কে নিজের ওয়ার্ডের বাইরে গিয়ে কাজ করার বিষয় হোক, প্রত্যেকটা ক্ষেত্রেই টপ প্রায়োরিটি দিয়ে সেই সমস্ত ইস্যুগুলোকে অ্যাড্রেস করে নির্বাচন কমিশন। কিন্তু তৃণমূল কংগ্রেস যখন বলে তখন সে আপনাদেরও কি একই অভিজ্ঞতা? দেখো, অভিজ্ঞতার একটু আগের প্রসঙ্গ আমরা বলি, এসআইআর এর 2025, মানে আমি তোমাকে বারবার যেটা বলি, আমরা তো সেলফ চ্যালেঞ্জ করতে পারি না। এসআইআর এর বিরোধিতার যে জায়গাটা, যেটা সজলকে আমি উত্তর অবশ্যই দেবো, কারণ সজল রাইট কনটেক্সটে কোয়েশ্চেনটা করেছেন যে আপনারা যে কাজগুলো করছেন সেটা এসআইআর কে রিলেট করে করছেন, কানেক্ট করে করছেন, অথচ আপনারা তার বিরোধিতা করছেন কিনা। আমার প্রশ্নটা হচ্ছে যে এই এসআইআর হওয়ার আগে কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানা ইত্যাদি ইলেকশনে আমরা একদম প্রোটোটাইপ ডেমনস্ট্রেশন করেছি এবং আমরা সেগুলো কমপ্লেন করেছি, ইলেকশন কমিশন জানেন এবং এই ইলেকশন কমিশন জানেন এবং কিছু ক্ষেত্রে আগের ইলেকশন কমিশনার তার নেতৃত্বে এই ইলেকশন কমিশনটা জানেন। কিন্তু আমার দ্বিতীয় প্রশ্নটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের নেতা রাহুল গান্ধী সকলকে নির্দেশ দিয়েছেন যে সহায়তা করুন যাতে ভুয়ো ভোট না ঢুকতে পারে এবং যাতে অবশ্যই কোনোভাবে একজন জেনুইন ভোটার বাইরে না যেতে পারে। আমার মনে হয় ইউনিনিমাসলি কেউ বলবে না যে ভুয়ো ভোট থাকুক বা কোনোভাবে জেনুইন ভোটার বাদ যাক। এটা একদম বাস্তব চরিত্র সকলের ক্ষেত্রে, আনসারটা ভেরি ক্লিয়ার অ্যান্ড কমন। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমি আবারও বলি, এসআইআর 2025-এ কয়েকটা প্রশ্ন নিদারুণভাবে উঠেছে। সেই প্রশ্নের প্রধান অঙ্গ হচ্ছে আজকে যারা যে প্রোটেস্টে এরা করেছেন, এরা 5টি কি বলছেন আমি সে প্রসঙ্গে যাব না, সেটা সম্পূর্ণ তাদের পার্টি লাইন। কিন্তু একটা ঘটনা আমার সামনে রাখি, যখন যে এই এসআইআরটা যখন হয়েছে, আমার কাছে কিন্তু একমাত্র এসআইআর যে এসআইআরের 3টে ডিভিয়েশন একদম পরিষ্কার। একটা ডিভিয়েশন হচ্ছে এই এসআইআরটাই একমাত্র হচ্ছে যেখানে আমার সেন্সাস রিপোর্ট নেই, সেন্সাস নেই ফর 16 বছর। এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি অনেকটাই ধোঁয়ায় সাঁতার কাটছি, অর্থাৎ আমি ভুয়ো না ঠিক এটা প্রমাণ করতে আমার যে সময়টা থাকার দরকার তার বেসিকটা মিসিং। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আজকে যে ভুয়ো ভোটারের প্রসঙ্গ আসছে, আমি ডেফিনেটলি বলি অনুপ্রবেশকারী আছে, অনুপ্রবেশকারীর বিরুদ্ধে আমরা বহুবার কথা বলেছি। স্বাভাবিক আমাদের রাজ্যে এসে বা আমাদের দেশে ঢুকে অনুপ্রবেশকারী আমাকে অকুপাই করবে, আমার এমপ্লয়মেন্টকে বা খাদ্যকে অকুপাই করবে, এটা আমরাও চাই না। কিন্তু তার প্রসেসটা নিদারুণভাবে সত্য হতে হবে। ওই সোনালী বিবির মতো হঠাৎ পুশ ব্যাক করে দিলাম আর তারপরে আমি নিতে পারছি না, ডিলে করছি, সেটা হতে পারে না। তৃতীয় যেটা ভেরি ইম্পর্টেন্ট, পরিষ্কার কথা বলি, এখানে জানি কোথাও আবার তু মায়ের খেলাটা চলছে। আচ্ছা, বিরোধী দলনেতা, আমি সজলকে
যথেষ্ট এস্টিম করি, ব্যক্তিগতভাবে স্নেহ করি, কিন্তু দলের লাইনে আমি একটা জিনিস বারবার বলবো, এসআইআর শুরু হওয়ার আগে থেকে বলে আসছেন 1,10,00,000 এই সংখ্যাটা যখন দেন তখন ভাবমূর্তিতে এই কালিমা পড়ে না যে এটা একটা নেক্সাস চলছে ইলেকশন কমিশনের কাছে। এই তিনটে প্রশ্নের উত্তর কিন্তু এসআইআর 2024 তানভীর আসাদ, অধ্যাপক তানভীর আসাদের কাছে আমার প্রশ্ন, এই যে লাস্ট পয়েন্টটা বললেন যে 1,10,00,000 যে গল্প, এটা দিয়ে ভারতীয় জনতা পার্টি ভয় দেখাতে চাইছে, ভয়ের একটা বাতাবরণ তৈরি করতে চাইছে, এটাই বলছে শাসক দল। এবং একই সঙ্গে আজকে তৃণমূল কংগ্রেস গিয়ে বলছে যে রক্তে রাঙা হাত জ্ঞানেশ কুমারের। এই দুটো যে বক্তব্য, এই দুটো বক্তব্য কতটা জাস্টিফাইড বলে আপনি মনে করেন? মার্কিন যুক্তরাষ্ট্রে বা আমেরিকাতে একটা পোল করা হয়েছিল, যে পোলের মধ্যে দেখানো হয়েছিল যে নাগরিকরা বা সিটিজেনরা কোন ইনস্টিটিউশনকে সব থেকে বেশি ভরসা করতে পারে। সেখানে যেই প্রথম টপ দুটো পাওয়া গেছিল সেটা এক ছিল আর্মি, আর দ্বিতীয় ছিল ইলেকশন প্রসিডিয়ার বা দ্য বডি উইচ হোল্ডস অন ইলেকশন। যেভাবে এসআইআর বা এই ইন্টেন্সিভ রিভিশনের ফলে যেভাবে একটা ফিয়ার সাইকোসিসের একটা পরিবেশ তৈরি করা হচ্ছে, যেভাবে রাজনৈতিক মেরুকরণ, যেভাবে রাজনীতি খেলা, সে বিরোধী হোক বা দলে ক্ষমতা থাকা দল হোক, যেভাবে এটা তৈরি করছে, এই পলিসিটার ইন্টেন্টটা নিয়ে না বিশাল বড় একটা প্রশ্ন আসছে। আমরা যখনই কোনো একটা পলিসি বিচার করি বা ইভ্যালুয়েট করি, পলিসির দুটো হতে পারে। একটা হলো ফিলসফি অফ দ্য পলিসি, কি কারণে পলিসিটা করা হচ্ছে। ফিলসফি ইজ ভেরি ক্লিয়ার। ভারতবর্ষ বা ভারতবর্ষের যে কোনো রাজ্য এটা একটা ধর্মশালা হতে পারে না, যে আসলো সে এসে বাস করলো এবং সেখানে এসে থেকে গেল, নিজে ব্যবসা বাণিজ্য করলো এবং বেআইনি পথে নিজের পরিচয়টা সেখানে বানিয়ে নিল। অফকোর্স ইট ইজ কন্ডেমনেবল, এটা করা যায় না। কিন্তু প্রবলেমটা ফিলসফি নিয়ে না, প্রবলেমটা হয়েছে ইন্টেন্ট আর দ্য পলিটিক্স বিহাইন্ড দ্য পলিসি। যেভাবে দলগুলো সে এই রাজ্যে, সে তৃণমূল কংগ্রেস হোক বা বিজেপি হোক বা কংগ্রেস হোক বা সিপিআইএম হোক, যেভাবে তারা এই ব্যাপারটাকে পলিটিসাইজ করা হচ্ছে, লোকজনের মাথায় না ভয় চলে এসছে। পলিসিটা কাদের জন্য তৈরি করা হচ্ছে? পলিসিটা কি সত্যি সিটিজেনদের জন্য তৈরি করা হচ্ছে, মানে সিটিজেনদের স্বার্থে তৈরি করা হচ্ছে, না কোনো রাজনৈতিক দলের স্বার্থে তৈরি করা হচ্ছে? আপনার কি মনে হয় এই দায়টা যেটা তৃণমূল কংগ্রেস চাপাচ্ছে কমিশনের ঘাড়ে, যে এই 40 জনের মৃত্যু হয়েছে তার দায় জ্ঞানেশ কুমারের, আপনার কি মনে হয় এটা সঠিক? না, আমি ঠিক না ভুল, এটা অ্যালিগেশন, এটা ঠিক না ভুল সেই বিচারটা আমি করতে পারবো না। কিন্তু আমি যেটা বলতে পারবো সেটা হলো গিয়ে এই যে আমি খবরের কাগজে দেখতে পাচ্ছি কয়েকটা লোক সুইসাইড করে নিচ্ছে, আমি খবরের কাগজে দেখতে পাচ্ছি বিএলওরা চাপ নিতে পারছে না, আমরা খবরের কাগজে দেখতে পাচ্ছি যে তারা সারেন্ডার করে মাটিতে শুয়ে পড়ে গড়াগড়ি দিচ্ছে, আর উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে টাইম লাইন পেরিয়ে যাচ্ছে, লোকজন ভোট দিতে পারছে না, মানে লোকজন নিজের এনিউমারেশন ফর্মটা ঠিক সময় করতে পারছে না। এই যে একটা ভয়ের একটা ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে না, এই ইকোসিস্টেমটার জন্য সব থেকে বেশি এফেক্টেড হচ্ছে সেটা ভারতের গণতন্ত্র এবং ভারতের নাগরিকেরা। মানে আমি অ্যাজ আ ভোটার যদি আমি দেখি, আমার মাথায় এটাই হবে যে এটা কি 2002-এ যেটা হয়েছিল, আমার বাড়িতে লোক এসে জিজ্ঞেস করেছে কজন মারা গেছে, কজন রয়েছে, আপনার ভোটার লিস্টের নাম আছে কিনা, এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু যেভাবে এটা 26-এর ইলেকশনের আগে প্রত্যেকটা দল এটাকে নিয়ে রাজনীতিক একটা খেলার মতন শুরু করে দিয়েছে, এটা নিয়ে কিন্তু পুরো সিস্টেমটায়, পুরো প্রসেসটার উপর একটা প্রশ্ন চিহ্ন চলে আসছে, যতই ইন্টেন্টটা ভালো থাকুক। সজল ঘোষের কাছে আমার প্রশ্ন, যে এখানে দুটো প্রশ্ন উঠছে, এক হচ্ছে আপনাদের প্রতি পক্ষপাত দুষ্ট আচরণ, আর সার্বিক নির্বাচন কমিশন। হ্যাঁ, আমি বলছি তৃণমূল কংগ্রেস আজকে যে চিঠিটা দিয়েছে। ও আচ্ছা। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে নির্বাচন কমিশন যে প্রক্রিয়ায় কাজটা করছে, সেই কাজের প্রক্রিয়াটা, তার সময়সীমা নিয়েই প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় এই সময়টা যথেষ্ট সময়? না, আপনি তো এই প্রশ্নটা তৃণমূলের মুখপাত্রকে করলেন, ডাক্তারবাবুকে করলেন, যে সময়সীমা নিয়ে, কিন্তু উনি কিছু বলেননি। অতীতেও এর থেকে কম সময় করা হয়েছে। আমি একটা তথ্য তুলে দিই সজলদা, এখানে আমরা যেটা আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কতটা কাজ হয়েছে তার একটা হিসেব তুলে দেওয়া হয়েছে 12টি রাজ্যে। সেখানে পশ্চিমবঙ্গটা নিয়ে আলোচনা করি না। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গে সেখানে 87% এনুমারেশন ফর্ম অলরেডি ডিজিটাইজড হয়ে গেছে, এবং সেখানে 75টা জেলা রয়েছে উত্তরপ্রদেশ, সেখানে তার 54% কাজ হয়েছে। আমি পশ্চিমবঙ্গটা নিয়ে আলোচনা করি, উত্তরপ্রদেশে তো কেউ মরেনি, তাহলে আবার সেটা নিয়ে আলোচনা। উত্তরপ্রদেশে আলোচনা মারা গিয়েছে, 2 জন মারা গিয়েছেন আর 2 জন রিজাইন করেছেন। আমি দুটো কথা বলছি। 84,000 মানুষের ওপর যদি আপনি কোনো করেন, পর্যালোচনা করেন, প্রতিদিন একটা দুটো করে মারা যাবে কি ডাক্তারবাবু? মারা যাবে না। প্রতিদিন তার মধ্যে 2টো লোক অসুস্থ হবে।
এটা স্বাভাবিক। না মারা যাবে না। হ্যাঁ মারা যাবে না, আপনি কি দিয়ে বলছেন? আপনি পশ্চিমবঙ্গের টোটাল ডেথ রেট দেখুন, আপনি তাকে ভোটার দিয়ে ভাগ করুন, দেখবেন তার থেকে বেশি লোক মারা যায়। আমি বলি প্রথম কথা হচ্ছে যে আপনি উত্তরপ্রদেশের থেকে পশ্চিমবঙ্গে ভালো হচ্ছে, তাহলে পশ্চিমবঙ্গকে আমরা প্রাইজ দিই। বিএলওদের 18,000 টাকা করে পাওনা আছে, ওটা তাড়াতাড়ি দিয়ে দিই, যে তারা এত ভালো কাজ করলো। তার যারা 87% কাজ বিফোর দ্য টাইম, এখনো ডিসেম্বর পড়তে আরো 2 দিন বাকি আছে, তার আগে যারা 87% করলো, আজকে এখনো 5 ঘন্টা বাকি আছে, তার মধ্যে যারা 95% করে দেবে, তাহলে সেখানে অসুবিধা কোথায় বিএলওদের? আপনারা তো প্রমাণ করবেন ডিজিটালি, পুরো জিনিসটা তো আপনার চোখের সামনে আছে। আপনি যখন অভিযোগ জানাতে যাচ্ছেন তখন 87 হলে 85% হয়ে গেছে, তাহলে কোথায় সমস্যা? সময় কেন চাইছে? কোথায় সমস্যা? আমি তো বলতে পারলাম না, এত লোকের জিজ্ঞাসা। বললেন উনি আধার কার্ডকে মান্যতা দিতে হবে, তো সুপ্রিম কোর্ট আগেই দিয়ে দিয়েছে, আধার কার্ড নিয়ে কোনো সমস্যা নেই। না তার একটা ট্রুলি কথা বলেছেন, ভয় পাওয়ানো হচ্ছে। তাহলে বলবেন, আমি বলছি ভয় পাওয়ানো হচ্ছে, ট্রুলি বলেছেন। ভয়টা কে শুরু করেছে? ভয়টা কে শুরু করেছে? বললো বিএলওদের মনে রাখতে হবে যে বিএলওরা আমার কর্মচারী, 3 মাস ইলেকশন কমিশন, তারপর আবার আমার কর্মচারী। সেদিন থেকে তো ভয় শুরু হয়েছে। যেদিন বললেন 1000 বিএলও আমাকে বাদ দিয়ে কি করে ট্রেনিং এ গেল, আমার জবাব দিতে হবে, সেদিন থেকে তো ভয় শুরু হয়েছে। আবার উল্টো দিকে বিরোধী দলনেতা মনে করিয়ে দিয়েছেন, স্বাভাবিক, যখন তুমি ভয় দেখাচ্ছ তখন তো তোমাকে লাইন আনতে বলতে হবে যে বিহারে এতজন এখনো জেল কাটছে, অর্থাৎ তুমি ভুল করো না। আপনাকে কাউকে সাবধান করে দেওয়াটা কি ভয় দেখানো? আপনি আমার বুঝিয়ে বলুন। দেখা যাক এই বিষয়ে যে কথা বলছেন বিজেপি মুখপাত্র, সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনায় ফিরবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। রাজ্যে যখন এসআইআর এর কাজ শেষ পর্যায়ে, কমিশনের হিসেব মতো আজ পর্যন্ত প্রায় 28 লক্ষ ভোটারের নাম বাদের সম্ভাবনা রয়েছে। খসড়া ভোটার তালিকার ডেডলাইন 4 ডিসেম্বর, সামনের সপ্তাহের বৃহস্পতিবার। ফলে 6 দিনে আর কত ভোটারের নাম বাদ যেতে পারে? বিজেপির দাবি মতো 1 কোটি ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা কার্যত অসম্ভব। ফলে এক্ষেত্রে তৃণমূলের বক্তব্য যে তাদের মুখ পুড়তে পারে। রাজ্যে বাদ যাবে কত ভোটারের নাম? বিজেপির হিসেব যা বলছিল তা কার্যত মিথ্যা হতে চলেছে। আজ দুপুর পর্যন্ত কমিশন যে খসড়া ভোটার তালিকা পেশ করেছে, সেই হিসেব অনুযায়ী সব মিলিয়ে ভোটার বাদ করতে পারে প্রায় 28 লক্ষ। এর মধ্যে আছে মৃত ভোটার, নিখোঁজ, স্থানান্তরিত থেকে ডুপ্লিকেট ভোটারের সংখ্যা। এর সঙ্গে আর 6 দিনে কত ভোটারের নাম বাদ যেতে পারে? হিসেবের গ্রাফ যেভাবে এগিয়েছে তাতে সংখ্যাটা আরও কয়েক লক্ষ বাড়বে। সেক্ষেত্রে বিজেপি এতদিন ধরে 1 থেকে 1.5 কোটি ভোটারের নাম বাদ যাওয়ার যে গল্প শোনাচ্ছিল তা মিথ্যে হতে চলেছে। घुसपैठिया डेथ वोटर फेक वोटर को वोटर लिस्ट में रखना चाहता है, यही इनका वोट बैंक है। नहीं तो टीएमसी का वोट शेयर जो 46% मिला था, 45.67, वो 30 में आ जाएगा। ये कम से कम 60-70 लाख डेथ वोटर, फेक वोटर और बांग्लादेशी मुस्लिम घुसपैठिया रोहिंगा का वोट ये लोग लिया है। এ নিয়ে দিল্লিতে আজ নির্বাচন সদনে দরবার করেছিল তৃণমূল। বাংলাতে বিজেপি নেতা যখন অ্যানাউন্স করছে, মঞ্চে দাঁড়িয়ে বলছে যে 1 কোটি ভোটারকে নাম বাদ দেওয়া হবে, যে কমপ্লেন আমরা করলাম, সেক্ষেত্রে বিজেপি লিডারকে না থামানো হচ্ছে, না সেই ভয়টা কাটিয়ে মানুষকে সাহস দেওয়া হচ্ছে যে না ওরা ভুল বলছে বা এটা বলতে পারে না, এবং বলছে যে আমরা 1 কোটি বাদ দেবো, মিলিয়ে নেবে। এর মধ্যেই মুর্শিদাবাদের খড়গ্রাম থেকে একজন বিএলওর মৃত্যুর খবর পাওয়া গেছে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। পরিবারের দাবি এসআইআর ফর্ম ফিলআপের চাপ সহ্য করতে পারছিলেন না তিনি। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে একজন বিএলও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে এসআইআর নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছেই। ফিরহাদ হাকিম বলছেন বিজেপির ভোট চুরির চেষ্টা রুখতে হবে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতির দাবি এসআইআর বন্ধ হলেও তৃণমূল হারবে। সময় এলে বিজেপি যেটা করার সেটা করবে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়েই করবে, এবং আপনারা বিশ্বাস রাখুন এসআইআর বন্ধ করে দিন। চ্যালেঞ্জ করছি এটা, এসআইআর বন্ধ করে দিন। ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, জিএসটি, যত কেন্দ্রীয় সংস্থা আছে যেগুলোকে তৃণমূল ভয় পায়, সব কটা দরজায় তালা লাগিয়ে দিন, দিয়ে
2025-এর যে তালিকা আছে তাতেই নির্বাচন করুন, তারপরেও তৃণমূল হারবে। আমরা চাই বাংলার ভোট, বাংলার মানুষ তার নিজের অধিকার, তার ভোট প্রত্যেকে দিক। বাংলার মানুষের একটা মানুষের যেন বঞ্চিত না হয় ভোট দেওয়ার থেকে। তাই এসআইআরের নামে অরিজিনাল ভোট কেটে দিয়ে যে বঞ্চনার চেষ্টা হচ্ছে, ভোট চুরি, এইটার থেকে যাতে বাংলার মানুষের ভোট অধিকার হরণ না হয়ে যায়, তাই আমাদের এই তৎপরতা। রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। সেদিনই বোঝা যাবে বাংলা থেকে ঠিক কত সংখ্যক ভোটারের নাম বাদ গেল। এখনো পর্যন্ত প্রায় 88% ভোটারের নাম নথিভুক্ত হয়েছে, সংখ্যায় যেটা 6,73 লক্ষ। মৃত ভোটারের সংখ্যা 15 লক্ষ। হিসেব অনুযায়ী আরও কয়েক লক্ষ ভোটারের নাম এই তালিকায় যুক্ত হতে পারে। কিন্তু বিজেপি যে দাবি করছিল তার ধারে কাছেও যাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে এক্ষেত্রেও মুখ পোড়ার সম্ভাবনা গেরুয়া ব্রিগেডের। কলকাতা টিভি। প্রথমে আসবো কংগ্রেসের কাছে আমার প্রশ্ন, একটু আগেই শুনলেন তৃণমূল সাংসদ বললেন যে এই যে বিজেপি বলছে 1 কোটি নাম বাদ যাবে, তা নিয়ে এখনো পর্যন্ত না তাদের নেতাকে কোনো রকম কিছু বলেছে কমিশন, বা সাধারণ মানুষকে বলেছে যে না এইরকম কিছু ঘটেনি, আগে পুরো এসআইআর কমপ্লিট হোক তারপরে এই বিষয়ে কিছু বলা যাবে। এই যে অবস্থানটা নির্বাচন কমিশনের, কংগ্রেস এটাকে কিভাবে দেখে? দেখো, নির্বাচন কমিশনের অবস্থান নিয়ে আমাদের একেবারে সরাসরি স্টেটমেন্ট বহুভাবে হয়েছে, এবং আমাদের নেতা রাহুল গান্ধী যখন ডেমনস্ট্রেট করেছেন পাওয়ার পয়েন্ট প্রজেকশন দিয়ে, এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন কি কি কারণে আমরা এই এসআইআর 2025-এর বিরোধিতা করছি, এবং নির্বাচন কমিশন তার স্ট্যাবলিশমেন্ট, তার স্যাংটিটি বা সততা সেখানে কম্প্রোমাইজ করছেন, এখানে কোনো সন্দেহ নেই। এবং বারবার মনে হচ্ছে তারা অন বিহাফ অফ বিজেপির কাজ করছেন, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। এটা কিন্তু আমি শুধু এখানে বসে বলছি না, আমার চূড়ান্ত নেতা একেবারে ক্লিয়ার স্টেটমেন্ট করেছেন। আমার এখানে একটা জিনিস বলার আছে, সেটা হলো ভেরি ক্লিয়ারলি আমরা কয়েকটা প্রমাণ তোমার সামনে রাখছি। একটি প্রমাণ হচ্ছে, ধরো আসামের সাথে বেঙ্গল, এনআরসি দুটো রাজ্যই এফেক্টেড। তুমি যদি ভাইসি ভার্সা দেখো, সিএএ, এনআরসি, আসামের ক্ষেত্রে একটা শব্দ যখন এনআরসি নামটা দেওয়া হয়েছে তাতে তো বোঝাই গেছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স। এই সিটিজেন বা সিটিজেনারি শব্দটাকে যখন আসামের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়, ঠিক এসআইআর এর ক্ষেত্রে বলা হচ্ছে এটা কিন্তু সিটিজেনশিপ নয়। সুতরাং এই দুটো রাজ্যের দুটো কন্ট্রাডিকশন, একই ইলেকশন কমিশনের আন্ডারে দুটো ক্ল্যারিফিকেশন। আমরা এই তথ্যটা চেয়েছিলাম, কি কারণ, দ্যাট ইজ দ্য বেসিক। আমি শুধু বেঙ্গলের দিকেই বলছি। দ্বিতীয় প্রশ্নটা আমরা করেছিলাম যে বেঙ্গলের ক্ষেত্রে আমরা বহু ক্ষেত্রে দেখেছি, দেখো এখানে কোনো সন্দেহ নেই, তৃণমূল ছাড়া আর 3টে যে রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল, তারা কিন্তু 100% বিএলএ দিতে পারেনি। তোমাকে বুঝতে হবে বিএলএ 2ও না, ইনক্লুডিং বিজেপি, ওদের 77টা এমএলএ থাকা সত্ত্বেও সো-কল্ড, আমি এখন জানি না কতজন আছে। কিন্তু এবার প্রশ্নটা হচ্ছে যে আমরা তাহলে কিসের ওপর, যেখানে আমি এন্টায়ার বিএলএ প্রোগ্রামটা আমি কভার আপ করতে পারি না, তাহলে কিসের উপর ভিত্তি করে আমি বলছি 1 কোটি থেকে 1,20,00,000 নাম বাদ যাবে? মানে এটাকে করে ইম্প্রোভাইজ করা বা একটা ইনফ্লুয়েন্স করা, আবারও বলি ওই ফিয়ার সাইকোসিস, ভয়ার্থতা তৈরি করা, এটা হচ্ছে একটা কারণ। এবার তৃতীয় যেটা আমি একেবারে এখানে বলে শেষ করি, তৃতীয় যেটা আমি আবারও প্রশ্ন করি, ইম্পার্শিয়ালিটি নিয়ে কেন কোশ্চেন হবে না? কারণ বারবার যে টার্গেটটা করা হচ্ছে, ইনক্লুডিং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রক, যে দায়বদ্ধতা স্বরাষ্ট্রমন্ত্রকের থাকার কথা, একবারে অমিত শাহজির নেতৃত্বে এক জায়গায় অ্যাডমিশন করা হয়েছে যে এত ঘুষপেটিয়া যদি থেকেই থাকে, অনুপ্রবেশকারী যদি থেকেই থাকে, তাহলে তার দায়বদ্ধতার অন্তত 10% স্বরাষ্ট্রমন্ত্রকেরও আছে। প্রশ্ন করেছেন কখনো? 10% দায়িত্ব, আমি বেশি বলছি না, অ্যাডমিশন করতে। আমি দর্শকদের জানিয়ে রাখি যে প্রশ্নটা লাস্টে বললেন চন্দন ঘোষ চৌধুরী, যে এত অনুপ্রবেশকারী প্রবেশ করেছে 2023-এর ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে ভারতে কত অনুপ্রবেশকারী রয়েছে, সেই বিষয়ে কোনো তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে নেই। আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ডক্টর কৌশিক বিশ্বাসের কাছে। আমার আপনার কাছে প্রশ্ন, এই যে 1 কোটি নাম বাদ যাবে বা সেই সংক্রান্ত বিষয়ে আগামী 9 তারিখ খসড়া প্রকাশ হতে চলেছে, আজকে তো আমরা দেখতে পাচ্ছি প্রায় 87.91 মিনস প্রায় 88% ডিজিটাইজেশন কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা এখনো এত ভয় পাচ্ছেনই বা কেন? যে কথাটা বিজেপি বলছে যে যেহেতু মুখ্যমন্ত্রী ভয় দেখিয়েছিলেন তাই বিরোধী দলনেতা ভয় দেখিয়েছে, কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা পরবর্তী বিষয়।
আপনারাই বা এতটা চিন্তিত হয়ে পড়ছেন কেন? দেখুন, প্রথমেই বলি, এই সম্পূর্ণ এসআইআর প্রক্রিয়ায় প্রথম থেকে ভয়ের বাতাবরণ যিনি সৃষ্টি করেছেন তার নাম শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এই যে 1 কোটির তত্ত্ব দেখে নেবেন, মিলিয়ে নেবেন, এই 1 কোটির তত্ত্বের জবাব পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু কড়ায় গণ্ডায় তার কাছে চাইবে যেদিন এসআইআর প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। আমরা সেই দিন থেকেই প্রশ্ন করছিলাম যে শুভেন্দু অধিকারী 1 কোটির ফিগারটা পেলেন বা পাচ্ছেন কোথা থেকে, এবং আজকে আমাদের যে 10 জন সাংসদ গেছিলেন তারা এই কথাটাই কিন্তু পয়েন্ট আউট করেছেন নির্বাচন কমিশনের কাছে, যে আপনি কি একবারও শুভেন্দু অধিকারীকে নিরস্ত্র করার চেষ্টা করেছেন যে না আপনি এরকম বিবৃতি দিতে পারেন না? সংখ্যাটা 1 কোটির বেশিও হতে পারে, সংখ্যাটা 10,000ও হতে পারে। সুতরাং ফিগারটা বলে ভয়ের বাতাবরণ শুভেন্দু অধিকারী সৃষ্টি করছিলেন। নাম্বার 2, এক সেকেন্ড, এটা খুব গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল মুখপাত্র হিসেবে আমি চ্যালেঞ্জ করে বলছি, জাতীয় নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে অন 9th ডিসেম্বর যে পশ্চিমবঙ্গে কত বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা এই এসআইআর এর মাধ্যমে তারা শনাক্ত করতে পেরেছিলেন। হিম্মত থাকে তো আমাদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন। আমি আপনার কাছে প্রশ্ন করব, শ্রমিক ভট্টাচার্য একটু আগে আমরা বক্তব্য শোনালাম, বলেছেন আপনারা ইডি সিবিআই কে ভয় পান। ইডি সিবিআই কে যে কি রকম খাঁচার বললেন তো ঘরে তালা দিয়ে দিন তাহলে যাদের তৃণমূল কংগ্রেস ভয় পায় না বল, আচ্ছা দেখুন, শ্রমিক ভট্টাচার্য মহাশয় যেটা বলেননি সেটা আমি অ্যাড করে দিচ্ছি। লাস্টে ওনারা নিজেরাই যেদিন নির্বাচনের রেজাল্ট বেরোবে বিজেপির পার্টি অফিসে তালা দেবেন, উনি সব তালা দেওয়ার লিস্টটা বললেন, ওটা বলেননি। ইডি সিবিআই এর স্ট্রাইক রেট কত আপনারা জানেন না? কনভিকশন রেট ইজ লেস দেন 0.05% ফর ইডি, লেস দেন 0.05%। মোট 129 জন বিরোধী দলনেতা নেত্রীর বিরুদ্ধে ইডি গত 3 বছরে রেড করেছে, যার মধ্যে 30 জন হচ্ছে তৃণমূল কংগ্রেসের। ফলে এটা তো সম্পূর্ণ বিজেপির দুই ভাই। কিন্তু অ্যাটলিস্ট এখনো পর্যন্ত ইডিসিবিআই কাউকে তো দোষী সাব্যস্ত করতে পারেনি, সেটা আমরা দেখেছি। 12টা রাজ্যের প্রতিটা রাজ্যে কিন্তু বিএলওরা অসুস্থ হয়েছে, প্রতিটা রাজ্যে। ইট ইজ নট অনলি ওয়েস্ট বেঙ্গল। বেশ আমি এই ইস্যুতেই আসছি, আমি সেই বিষয়ে বিজেপির বক্তব্য শুনবো, আমি বিজেপির বক্তব্য আসছি, আমি সেই বিষয়ে শুনবো। একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, ইডিসিবিআই কে তৃণমূল ভয় পায় কিনা জানি না, কিন্তু এই মুহূর্তে তাদের নিয়ে কতটা আস্থা রয়েছে আমজনতা সেটাও কিন্তু প্রশ্ন। কারণ যতজনকে ধরা হয়েছিল তারা সবাই দোষী সাব্যস্ত কাউকেই করা যায়নি এখনো পর্যন্ত, এবং একই সঙ্গে সাব্যস্ত করা যায়নি মানে দোষী সাব্যস্ত পার্থ চট্টোপাধ্যায়কে করা গেছে, নিশ্চয়ই করা গেছে, চার্জশিট দিয়েছে। চার্জশিট এক মিনিট আদালতে দোষী সাব্যস্ত করা তাকে আদালতের বিষয় না, আপনি আইনটা বোঝেন না। আমি বলছি, আমি আপনাকে বলছি যে আমি জামিনে আছি অন্তত 50টা কেসে। হ্যাঁ, তার মানে কি? তার মানে সরকার বাজে, সরকার দোষী সাব্যস্ত করতে পারেনি। তার মানে সংস্থার যে কাজটা আপনি আইনটাকে আগে ভালো করে বুঝতে হবে, সব ব্যাপারে বলতে শুরু করলে হবে না। আমি বুঝিয়ে কথাটা বলেছেন সেটা আমরা জানি সজলদা, তো জানলে কি হবে? চার্জশিট দিয়েছে, বিষয়টা হচ্ছে কি চার্জশিট দেওয়া, চার্জশিট আবারো বললাম অমিত শাহ দোষী না, চার্জশিট দোষী সাব্যস্ত হওয়া এক নয়, একেবারে ক্লিন চিট দিয়েছে তো, অমিত শাহ তো ক্লিন চিট দিয়েছে। আমি উকিল নয়, ঠিক বললাম, আমি উকিল নই, আপনি উকিল নয়, অমিত শাহকে তো ক্লিন চিট দিয়েছে। আমি আবারো বলছি, ক্লিন চিট মানে কি? আপনি নির্দোষ প্রমাণিত হয়েছে। এক, পুলিশ যখন চার্জশিট দেয় সরকার তার মানে বলছে তুমি দোষী। ভালো করে একটু শুনুন, বলতে দিন। আপনাকে যখন প্রমাণ করতে হবে যে তুমি সরকার যেটা বলছো সেটা মিথ্যে, যেমন আমি আপনাকে বলছি, যেমন সুদীপ্ত এবং দেবযানী 3টে কেসে রাজ্য সরকারের মুক্ত হয়ে গেছে, তার মানে 3টে কেসে রাজ্য সিবিআই করেছিল তো? নো, রাজ্য সরকার না, আমি ইডি সিবিআই করেছিল তো, পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক এগুলো হয়নি। আরে দাঁড়ান না, আবারও বলছি, হ্যাঁ নিশ্চয়ই আপনি আমার পরে বলবেন, কিন্তু বিষয়টা হচ্ছে 3টে কেসে মুক্ত হয়ে গেছে, নির্দোষ প্রমাণিত হয়েছে, তার মানে যারা চার্জটা প্রেম করেছিল তারা ভুল ছিল। এক, ঠিক সেই রকম ভাবে পার্থ চ্যাটার্জি, শুনুন, একজন লয়ার থাকলে নিশ্চয়ই বলতেন যে বেলটা স্বাভাবিক, বেল না পাওয়াটা স্বাভাবিক, কারণ আপনাকে যখন চার্জশিটও দেয় তখন অবধি জাজ সাহেব ডিসাইড করেননি তুমি দোষী না নির্দোষ, পুলিশ ডিসাইড করে। তার মানে জাজ সাহেবের কাছে এখনো পর্যন্ত সেই তথ্য প্রমাণ পেশ করতে পারেনি। আপনি আবারও ভুল করছেন, সমস্ত তথ্য প্রমাণ পেশ হয়ে গেছে। চার্জশিট যেদিন, একটু বলেনি, চার্জশিট যেদিন দেওয়া হয়েছে সেদিন আর সিবিআই এর কোনো করণীয় নেই, আমি আমার ফাইনাল কাজ করে দিলাম।
আমি চার্জশিট পেশ করি। তাহলে তার মানে চার্জশিটের সেই পরে তথ্য সিবিআই প্রমাণের জেলবন্দি রাখে ভিত্তিতে কেন? আরে তাহলে CBI চার্জশিটের পরে সিবিআই জেলবন্দি রাখে আবার কেন? বলছি এবং বলতে দিন না, এখানে আবার আরেকটা বলছি, point আবারও আছে। বলছি, আরেকটা আবারও point বলছি, আছে। আবারও আমি এক বলছি। second আরে বলি, স্যার এক বলে second দিন, বলি। সজল দা, বলে দিন একটা আপনারা। বিষয়- একটা বিষয় আপনি গুলিয়ে দেওয়ার চেষ্টা CBI করছেন। তো চার্জশিটে জেল জালিয়াতি বন্দি, করে। লোকের জেল বিরুদ্ধে বন্দি, একজন লোকের আরে ভাই, বিরুদ্ধে জেল বন্দি, সুনির্দিষ্ট হ্যাঁ, তথ্য বল, প্রমাণ এটা থাকে, ঠিক, তাহলে ঠিক, তাকে ঠিক, ভিক্টোরিয়া হাওয়া খেতে দেবে না। ঠিক, একটা বিষয় তবে- পরিষ্কার। দাঁড়ান, ঠিক, ঠিক, ঠিক। যে আরে, 129 জন শুধু বিরোধী নেতা হয়ে নিশ্চয়ই গেছে, চার্জশিট পায়। হয়ে গেছে। অজিত পাওয়ার কেন এবার- চার্জশিট একটু পায় না বলো? থামুন, একটু হেমন্ত থামুন। বিশ্ব শর্মা কেন আপনি চার্জশিট কি পায় না নেবেন বলো? বলুন? আপনি থামতে কি নেবেন? আমি এবার কিচ্ছু না। বুঝিয়ে বলি। বাহ, ঠিক আছে, খুব ভালো। এক কাপ চা, কফি, আচ্ছা, এক চলবে। কাপ চা কফি দিলেই যদি থেমে যান তাহলে আর কোনো অসুবিধা নেই। আমি আপনাকে বুঝিয়ে বলছি যে চার্জশিট ফলস। সত্যি তো সুদীপ্ত দেবযানীর বিরুদ্ধে তাহলে চার্জশিট ফলস প্রমাণিত হয়ে গেছে, কারণ সরকার তাকে চার্জ ফ্রেম করেছিল, তারা প্রমাণ করতে সমর্থ হয়েছে যে সরকার পুলিশ যেটা দাঁড় করিয়েছিল সেটা ভিত্তিহীন, সেখানে ফলস হয়েছে। ফলস হয়েছে রাজীব গান্ধীর বিরুদ্ধে। এর আগে আজকে তৃণমূল কংগ্রেসের 10 জন সাংসদ গিয়েছিলেন। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশনকে। আমি রাজ্য বিজেপির মুখপাত্রের কাছে আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী এই যে দুটো চিঠি দিয়েছিলেন বিএলওদের ওপর মানসিক চাপ পড়ছে লিখে, আপনি কি মনে করেন মুখ্যমন্ত্রীর অভিযোগ সাজানো? আপনার মনে হয় না? আমি জিজ্ঞাসা করছি 87%। এক মিনিট, যদি চাপ পড়তো 84,000-এ 4টে বিএলও যেত না। আচ্ছা, যদি চাপ পড়তো তাহলে 87% কাজ কমপ্লিট হতো না। এখনো 6 দিন বাকি আছে, এখনো লাস্ট ডেট থেকে 6 দিন বাকি। তার মানে বিএলওদের যে মৃত্যুর বিষয়টা সেটা গল্প গল্প বেশ। যেটা রাজ্য বিজেপির মুখপাত্র বলছেন, খুব স্বাভাবিকভাবে তৃণমূল তার উল্টো কথা বলবে, তা নিয়ে কোনো মানে ইয়ে নেই, অসুবিধার কিছু নেই। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। এটা কি? এটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিক্ষক সংগঠন। সেই চিঠির ছবি আপনারা এই মুহূর্তে পর্দায় দেখতে পাচ্ছেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে নির্বাচন কমিশনে চিঠি দিয়ে বলা হয়েছে যে এসআইআর প্রক্রিয়াটা প্রয়োজন, কিন্তু অতিরিক্ত কাজের চাপ, দৈনিক 16 থেকে 18 ঘন্টা যে পোর্টালের কাজ এবং গ্রাউন্ড লেভেলের যে কাজ, এবং প্রযুক্তিগত সুযোগ সুবিধার অভাব সেটা প্রচণ্ড বেশি। যারা ঊর্ধ্বতন আধিকারিক রয়েছে তাদের আপত্তিকর আচরণ রয়েছে। বেশ কয়েকটি রাজ্যে বিএলও শিক্ষকদের মধ্যে তীব্র মানসিক চাপ তৈরি হয়েছে, মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা কেবল শিক্ষক সম্প্রদায়কে সমস্যার মধ্যে ফেলছে না, মানবাধিকার স্পষ্ট লঙ্ঘনের প্রতিনিধিত্ব করে। এই প্রশাসনিক অনুশীলনকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের নৈতিক মান অনুসারে বিবেচনা করা যায় না। শুধু তাই নয়, বিএলও অ্যাপ পোর্টালের ঘন ঘন ক্র্যাশ করে যাওয়া এবং তার পাশাপাশি তাদের ভাতা দেওয়ার দাবি, যে ভাতা দেওয়ার দাবিটা একটু আগে রাজ্য বিজেপির মুখপাত্র বলেছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ওই বিএলওদের টাকাটা দিয়ে দেওয়ার কথা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শিক্ষক সংগঠন একই কথা বলছে, এবং বিএলওদের ওপর যে নিদারুণ মানসিক চাপ রয়েছে, এদের তার জন্য আত্মহত্যা করছে, এটা আরএসএস এর শিক্ষক সংগঠন বলছেন। আপনার তার মানে মনে হয় যে এটাও কি সাজানো অভিযোগ? একদম মনে হয় না। দুটোর মধ্যে ফারাকটা কোথায়? শুনুন না, বিহারে 1000 ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হয়েছিল, এ রাজ্যে দিয়ে দিলে হয়ে যেত না। না, এ রাজ্যে না, এটা কিন্তু সার্বিক গোটা ভারতের হিসেব বলা হচ্ছে, কয়েকটা রাজ্যে। আমি আপনাকে বলছি এই চিঠিটা সারা ভারত, আপনি নিজে বললেন, আবার বলছি এই যে চিঠিটা যেটা দেখানো হচ্ছে ওনাকে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি যে বলছেন তো আমি বলছি শুনুন, ঠিকই বলেছেন। আপনি বলুন, যদি সারা ভারতে হয় তাহলে এই রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর দিলেন না কেন? 3 মাস আগে ডাটা এন্ট্রি অপারেটর চেয়েছিল, দিলেন না কেন? উত্তর দিতে হবে তো। হ্যাঁ, সেই উত্তর ডাটা এন্ট্রি অপারেটর না দিলে সমস্যায় বাকি রাজ্যগুলোর ক্ষেত্রে, আরে বাকি রাজ্যগুলোর ক্ষেত্রে আবারও বলছি, বাকি রাজ্যগুলোয় ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছে। আর ধরুন যদি আরএসএস এরও কেউ কিছু বলে থাকেন, কিন্তু 87% প্রমাণ করছে সেক্ষেত্রে যে সব ব্যাপারটা সঠিক কি বেঠিক আমি বলতে পারবো না। তার মানে বিএলওরা মানসিক চাপের মধ্যে আছে, এটা কি রাজ্য সরকারের জন্যই আছে? না না, তার মানে অন্য রাজ্যের ক্ষেত্রে হচ্ছে না। কালকে আরএসএস মিথ্যা কথা বলছে, আরএসএস মিথ্যা কথা বলছে না। আমি আসবো ডক্টর কৌশিক বিশ্বাসের কাছে, কিভাবে দেখি আমি শুনলাম। আরএসএস সত্যি কথা বলছে বলে তৃণমূলের যারা তারা একদম মরিয়া হয়ে পড়েছে। আরএসএস ঠিক বলছে না ভুল বলছে? আমি এবার একটা কথা আমি বলি, আচ্ছা এই যে আমরা এই বিষয়ে কি বলছি, আমরা তো দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি কথা বলি। এই যে আমাদের আত্মঘাতী
বিএলএ রিঙ্কু দেবীর সুইসাইড নোটটা কি ভুল ছিল? এটা তুমি অফিসিয়ালি বলছো তো? জানি এটা তুমি দায়িত্ব নিচ্ছ তো যে তুমি বলছো ওই সুইসাইড নোট জানি? বলছি তো, কতবার হ্যাঁ বলবো? ঠিক আছে, এখানে এটা এখানে একটা প্রশ্ন রসিকদা, যে বিজেপির মুখপাত্র বললো যে রিঙ্কু দেবীর সুইসাইড নোট জানি। প্রদীপ করে না, রিঙ্কু দেবীরটা বলো, তুমি বললে জানি। না, শুধু রিঙ্কু দেবী না, আমি একটা প্রশ্ন করছি কৌশিকদা, আমি আপনার কাছে একটা প্রশ্ন করছি, আমি আপনার কাছে একটা প্রশ্ন করছি, যেটা বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে জালি। এই একটা প্রশ্ন তো বারংবার উঠছে যে আপনারা আজকেও 40 জনের নাম দিয়েছেন, কিন্তু এক্ষেত্রে যারা আত্মহত্যা করছেন তারা তাদের কাছ থেকে তাদের পরিবার বলছে যে তারা চাপে ছিলেন বা কোনো কোনো ক্ষেত্রে সুইসাইড নোট উদ্ধার হচ্ছে। আমি বলছি সুইসাইড নোট নিয়ে প্রশ্নও তুলেছি। আমি চাপে নেই, কার আঙুল, আমি চাপে নেই, আমি চাপে নেই। প্রশ্নটা লঘু করবেন না সজলদা, সজলদা প্রশ্নটা লঘু করবেন না। আমার প্রশ্ন হচ্ছে কি একটা এফআইআর দায়ের হচ্ছে না কেন? এফআইআর দায়ের হচ্ছে না কেন? সজলদা এক মিনিট, এফআইআর দায়ের হচ্ছে না কেন? এফআইআর দায়ের করার দায়িত্বটা বা প্রয়োজনীয়তাটা সেটা হচ্ছে যে পরিবারের যিনি চলে গেছেন সেই পরিবারের করা হবে। অভিযোগ তারাই করছে, কেউ করে। রিঙ্কু দেবী সেই লোকই তো সুইসাইড নোটটা বার করেছে। রিঙ্কু দেবী থেকে উত্তরটা নাও। একাধিক পরিবার, সেটা বিএলও হোক বা কোনো মানুষ হোক, তারা তাদের পরিবারের কাছ থেকেই প্রথম এই কথাটা আসছে যে ওনারা চাপটা নিতে পারেন। তাহলে এফআইআরটা তারা কেন দেয়? একজন 40 জনের মধ্যে একটা পরিবার করছে না, এফআইআর 40 জনের মধ্যে একটা করছে না। এফআইআর তো আমার দল হিসেবে করবেন, এফআইআর তো তার পরিবারকে করতে হবে। সজলদা কি মনে হয়? আমি বলছি প্রথম কথা এফআইআরটা নিয়ে আপনাদের পরিবার, এক মিনিট, তাদের মধ্যে একটা পরিবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও গিয়েছিলেন, প্রদীপ কর। আচ্ছা বলছি, যতক্ষণ অভিযোগে পুলিশি আইনি কোনো অ্যাপিল কেউ করেনি, তার মানে ধরেই নিন সারবত্তা নেই। আমি আসলে তানভীর আসাদের কাছে এই আলোচনার মধ্যে রিঙ্কু দেবী এই যে আলোচনাটা উঠে আসছে একদিকে সারদায় কত লোক আত্মহত্যা করেছে, সজলদা আমি আপনাকে শোনাই দিলাম তো, বাকিদের বক্তব্য শোনার একটু ধৈর্য রাখুন না। এর মধ্যে কতজন মারা গেছে শুনি না, বাকিদের অভিমতটা শুনুন না দাদা, বাকিদের অভিমতটা শুনুন, একটু ধৈর্য রাখুন। জ্ঞানেশ কুমারের হাতে রয়েছে কতজন মারা গেছে, একসাথে কথা বললে কেউ শুনতে পাবে না। 127 জন ভারতীয় মারা গেছে, 127 জন ভারতীয় ডিমনিটাইজেশনে। আরে অডিওটা পিসিআর কে বলবো তৃণমূল আর বিজেপির অডিওটা রাখতে। আমি তানভীর আসাদের কাছে আসবো। আজকে একটা বিষয় দেখতে পাওয়া যাচ্ছে, আরএসএস খুব স্পষ্টভাবে বলছে আজকে যে বিএলওদের উপর একটা চাপ রয়েছে, বিজেপি খুব স্পষ্টভাবে বলছে বিএলওদের উপর যে চাপের কথা সেটা পুরোটাই সাজানো। এটাও ঘটনা 40 জন বিএলও মারা গেলেও এখন বা এই এসআইআর কারণে মৃত্যু হলেও কোনো ক্ষেত্রে কোনো এফআইআর দায়ের হয়নি। এই তিনটে তথ্যকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? জানেন তো, ভারতবর্ষর বা ভারতীয় গণতন্ত্রের একটা ইউনিক স্পেশালিটি কি, কেন আমরা পাকিস্তান বা নেপাল বা বাংলাদেশ হয়ে যায়নি? কারণ এখনও আমাদের নাগরিক মানে যত সিটিজেন্সরা রয়েছে তাদের একটা না বিশ্বাস রয়েছে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের উপরে, ডেমোক্রেসির উপরে। কারণ আমরা এখনও বিশ্বাস করি যে ভারতের গণতন্ত্র যেটা বলে প্রসিডিউরাল জাস্টিস, সেই প্রসিডিউরাল জাস্টিসটা মেনটেন হবে। আমি খুবই হতবাক হয়ে গেলাম আজ যখন এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন কে কেস করেছে, কজন মারা গেছে, কজন মারা যায়নি, সেটা নিয়ে এই যে তর্ক বিতর্ক এখন কিছুক্ষণ আগে হচ্ছিল। মৃত্যু একজনের হোক বা 100 জনের, মৃত্যু ইজ মৃত্যু। ইউ ক্যান্ট ডিনাই দ্য ফ্যাক্ট। কে কবে বেশি হয়েছে, কবে কম হয়েছে, বা ওই মৃত্যু কেন হয়েছে, বা মৃত্যু হওয়া উচিত ছিল কি উচিত ছিল না, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ইয়ে। না 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 না, মিথ্যা কথা বলছি না, আমি বলছি সজলদা, না না সজলদা, না না মিথ্যা কথাটা না, ওটা তো অ্যালিগেশন, ওটা তো একটা রাজনীতি, এটা তো পার্লামেন্টারি ডেমোক্রেসির একটা নেচার, এটা তো পার্লামেন্টারি ডেমোক্রেসির একটা নেচার। একজন বলবে অফকোর্স তার একটা অ্যান্টি আসবে, এটা এইভাবে এটা ঠিকই তো মমতা বলছে বলে অ্যান্টিটা অবশ্যই আসছে। একদম একদম ঠিক বলছেন, কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে আমরা এই গোটা আলোচনার মাধ্যমে যে জিনিসটা ভুলে যাচ্ছি যে এসআইআর প্রক্রিয়াটার জন্য কাদের জন্য করা হচ্ছে এবং কিভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না লাভবান হচ্ছে সেটা ভুলে গিয়ে আমরা নিজেদের উই আর জাস্ট কাউন্টিং দ্য বলস ইন আওয়ার কোর্ট। কারণ আমি বলে দিই একটু,
আমরা কিন্তু কেউ এখানে সেই মার্জিনালাইজ লোকজনের কথাবার্তা ভাবছি না, বা সেই লোকজনের কথাবার্তা ভাবছি না যারা ডিজিটাল ডিভাইডের কথা বলছে। খবরে যাব, নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে। এই চিঠিতে ঠিক কি বলা হয়েছে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি বলা হয়েছে এই চিঠিতে? তবে একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট সামনে এসেছে, সেটা হলো জাতীয় নির্বাচন কমিশন একটি চিঠি দিয়েছে রাজ্যের ডিজি কে রাজীব কুমার এবং সেই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে একটি চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে নিরাপত্তার যে বিষয়টি, সেই নিরাপত্তার বিষয়টিতে নিয়ে যে ইতিমধ্যে এর আগে বিএলওদের যে বিক্ষোভ চলছিল, অবস্থান বিক্ষোভ চলছিল রাজ্যের সিইও দপ্তরের সামনে, সেই জায়গা থেকে নিরাপত্তার কারণে তাদের পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার কথা আগেই জানানো হয়েছিল, কিন্তু সেই নিরাপত্তার খাতিরে বলা যেতে পারে এই সিইও যে অফিস রয়েছে সেই সিইও অফিসকে স্থানান্তরিত করতে হবে। এবং এর আগেও কথা হচ্ছিল যে সিইও অফিসের যে সেখানে স্থান সংকুলান হচ্ছে না, তারপরে এই বিএলওদের যে অবস্থান কর্মসূচি বা বিক্ষোভ, তার জেরে বলা যেতে পারে নিরাপত্তার ক্ষেত্রে সেই অফিসকে স্থানান্তরিত করে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এই চিঠিতে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। তার মানে নির্বাচন কমিশন যেটা আদালতে দাঁড়িয়ে জানিয়েছিল যে পলিটিক্যাল পার্টিরা এমন বাতাবরণ তৈরি করছে যাতে বিএলওরা ভয় পেয়ে যাচ্ছে, সেই জায়গাটা থেকে খানিকটা হলেও কিন্তু অবস্থানটা সরল। সেখান থেকে বলা হলো বিএলওদের কোনো ভয় নেই এবং তারা ভয় পাচ্ছেন না, তবে সিকিউরিটির জায়গা রয়েছে, সেই জায়গা থেকে কলকাতায় যে নিরাপত্তার জন্য এই অফিসটাকে সরাতে বলা হলো প্রপার প্লেসে, যেখানে প্রপার সিকিউরিটি দেওয়া সম্ভব হবে। আপনারা জানেন যা দেখাচ্ছেন দুটো তো আলাদা কথা। কোথায় রাজীব কুমার এবং মনোজ ভার্মাকে চিঠি দিয়ে বলা হয়েছে যে নিরাপত্তা দেওয়া হোক, নিরাপত্তা দেওয়া হোক, নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তাহলে তারা ভয় পাচ্ছে না, এই পাচ্ছে না, এই কথাটা আসছেই না। আপনি দেখুন যে চিঠিটা ইংলিশে বলা হয়েছে, পরিষ্কার বলা হয়েছে বিএলওস আর নট প্রেশারাইজড এন্ড থ্রেটেন্ড বাই দ্য পলিটিক্যাল পার্টি ওয়ার্কার্স। পলিটিক্যাল পার্টি ওয়ার্কার্স দ্বারা আমি আপনাকে কি বলছি, আপনি যা বলছেন আর যা দেখাচ্ছেন দুটো কন্ট্রাডিক্টরি। এবার কোনটা দিকের মধ্যে যাচ্ছে? কমিশনের অফিসটা হ্যাকেলড হয়েছে, দ্যাট ইজ দ্য সেকেন্ড পয়েন্ট। প্রথম বলছে নির্বাচন বিএলওদের নিরাপত্তা সুনিশ্চিত করতে, তাহলে ভয় পাচ্ছে না কোথায়? একটা লাইন বলে স্যার, একটা লাইন বলে, এক লাইন স্যার। আমি মৃত্যু একদম খারাপ, আপনি ঠিক বলেছেন। দেশের থেকে বড় কিছু হতে পারে না, দেশের স্বার্থে এসআইআর প্রয়োজন, এটা সবাই মানছেন। পরীক্ষা হলে প্রত্যেকবার পরীক্ষার সময় কিছু লোক মরে, কিছু ছেলে মেয়ে মরে, রেজাল্ট বেরোলে পরীক্ষা তো বন্ধ হয় না। হ্যাঁ, আপনি সবচেয়ে বেশি মরে দেখবেন গার্হস্থ্য সমস্যায়, তাহলে তো বিয়ে শাদী বন্ধ হয়ে যাবে, এটাও তো হতে পারে না। আচ্ছা, প্রিয় দল হেরে গেলে মরে। আচ্ছা, দক্ষিণে নেতা অভিনেতা যেই মরুক তাতে শয়ে শয়ে মরে, সেগুলো তাদের মৃত্যুও বন্ধ হতে পারে না। ঠিক সেই কারণে আমি বলছি বন্ধ করার যেটা দরকার সেটা হচ্ছে ভয় দেখানো, আর তাহলে মরবে না কেউ। কিন্তু যদি কেউ মারাও যায় তাহলেও এটাই আর দরকার। রাজ্যের মানুষ শেষ পর্যন্ত স্থির করবেন যে ইভিএম এ ভোটের ইভিএম এর যে বোতাম সেখানে আঙুল দেওয়ার আগে তারা স্থির করবেন তারা আদৌ ভয় পেয়েছেন কিনা, ভয় পেয়ে থাকলে কারা ভয় দেখিয়েছিল সেটা তারা স্থির করবেন। আমাদের আজকের বাংলা বলছে এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন ডক্টর কৌশিক বিশ্বাস, চন্দন ঘোষ চৌধুরী, তনভীর আরশাদ এবং সজল ঘোষ। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।